ওর বডিটা যখন দিয়েছিল পুরো না সেই সিল প্যাক করে দিয়েছিল বডিটা, মানে বুকে পড়ে দেখবে অনেক মারা গেলে মানুষ বুকে পড়ে জড়িয়ে ধরে কাঁদে, সেটাও ডাক্তারে বারণ করে দিয়েছিল। বেড শো হয়ে গেছিল পুরো শরীরে, চামড়াটা বেডের সাথে লেগে যাচ্ছে। হ্যাঁ লেগে যাচ্ছিল, প্লাস পোকা হয়ে গেছিল, মানে যদি কেউ জড়িয়ে জাপটে ধরে মানে শরীরে পচা গলা মাংস বেরিয়ে আসবে এরকম। 2-3 বোতল সেন্ট দেওয়া ছিল যাতে গন্ধটা না আসে। বাইকে করে এক বন্ধু এসছে আরেক বন্ধুকে ডাকতে, তো সেই বন্ধু হয়তো কোনো একটা কাজ করছিল বাড়িতে, সে হঠাৎ তার কি বললো না একটু ঘুরেই আসি, হ্যাঁ চল গেল, দুজনে বেরোলো, অ্যাক্সিডেন্ট হয়ে দুজনই মারা গেল। কিন্তু হয়তো মৃত্যুটা যে সেকেন্ড জন ছিল তার হয়তো ছিল না, যে মারা গেল সেই মৃত্যুটা না ওর মৃত্যুটাকে টেনে নিয়ে গেল, চল সনত তুই সরে যা, আমার যাতায়াতের রাস্তায় শুস না। এবং যখন ঠেলে দেওয়ার পরে আমি পুরো এই দিকের মাথাটা ঠুকে মেঝেতে পড়ে যাই বাউনগাছি ব্রিজের রাস্তাটাতে, আর রিক্সার যে পেছন দিকের চাকাটা আমার পায়ের ওপর দিয়ে চলে যায়। আমার হাতটাকে এরম করে কেউ উল্টে দিল, আমার মায়ের পুরো এখান থেকে এতখানি পুড়ে গেল, গরম জলটা ফুটন্ত গরম জল পুরো হাতে পড়ে গেল। নমস্কার, শুনছেন প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। আজকের এপিসোডে আমাদের মধ্যে রয়েছে অনন্যা এর আগেও আমাদের পডকাস্টে এসেছিল এবং অনন্যার বিগত পডকাস্ট আপনারা খুব পছন্দ করেছেন, বারবার কমেন্ট করে জানিয়েছেন যেন অনন্যাকে আবার ডাকা হয়, এবং আপনাদের কথা মতো আমরা কিন্তু অনন্যাকে আবারও ডেকেছি একটা নতুন ঘটনা শেয়ার করার জন্য। আজকে যেই ঘটনা অনন্যা আমাদের সঙ্গে শেয়ার করছে, এই ঘটনাটি হলো একজন মানুষের মৃত্যুর পর যে 13টা দিন শ্রাদ্ধের আগে পর্যন্ত, এই 13টা দিনে ওদের ফ্যামিলিতে, ওদের বাড়িতে ঘটে যায় বেশ কিছু অদ্ভুত ঘটনা, যেই ঘটনাগুলো পর অনন্যা আমাদের সামনে তুলে ধরবে। অনন্যা এর আগের পডকাস্টে যে ঘটনা বলেছিল সেই পডকাস্টের নাম ছিল মৃত্যুকে আটকে রাখার ঘটনা, এবং সেই ঘটনাটি যদি আপনি না শুনে থাকেন তাহলে বলবো অবশ্যই এই পডকাস্টটি শোনার পর ওই পডকাস্টটি শুনবেন। আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে যেমন দিচ্ছি তার পাশাপাশি এন্ড স্ক্রিন এবং কার্ডসেও দিয়ে দেবো। তো আশা করছি আপনারা আজকের এপিসোড অনেক বেশি এনজয় করতে চলেছেন, কারণ আজ আমাদের মধ্যে রয়েছে অনন্যা ও ওর ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে। এবং আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704, এই নাম্বারে আপনার ঘটনা ভয়েস করে পাঠান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন ভয়েস করে। আমাদের টিম সিলেক্ট করলে সেই ঘটনা আপনাকে ডাকা হবে আমাদের স্টুডিওতে, এবং আপনি এসে গোটা পৃথিবীর সকল বাঙালির কাছে আপনার ঘটনা তুলে ধরবেন। শুরু হচ্ছে আজকের প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। আশা করছি অলরেডি লাইক করে ফেলেছেন, কমেন্ট করে ফেলেছেন এবং সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি নতুন হন তো। অনন্যা, গত এপিসোডে, লাস্ট এপিসোডে যে মৃত্যুকে আটকে রাখার পডকাস্টটা যেটা ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং মানুষজন প্রচুর সুন্দর কমেন্ট করেছেন, প্রচুর মানুষ বারবার লিখেছেন যে অনন্যাকে আমরা আবার চাই। তোমার ভয়েসের প্রশংসা করেছে, তোমার অ্যাটায়ারের প্রশংসা করেছে, তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে সত্যি, মানে মানুষে এত সুন্দরভাবে নিয়েছে জিনিসটাকে, এবং আমি ওয়ান্স এগেইন থ্যাংক ইউ বলতে চাই তোমাকে। অনেকে এটাও লিখেছে যে গৌরবদা তোমার ভয়েস শোনার পরে প্রথম এরকম যে অনন্যাদির ভয়েস আমাদের ভালো লাগলো, আমি দেখেছি অনেকের কমেন্ট দেখেছি। তা আমি এইটুকুই বলতে চাইবো যে তোমাকে বেসিক্যালি যে কোনোদিনও সূর্যের কাছে নিজের যে ক্ষমতা সেটাকে প্রকাশ করতে নেই, পারলে সূর্যের কাছ থেকে কিছু নিয়ে নিতে হয়। তো আমার ক্ষেত্রে তুমি হলে সেটাই। আমি তোমার Amazing. কাছ থেকে ইন্সপায়ার, মানে তুমি প্রতিটা ঘটনা যেগুলো বলো আমি প্রতিদিন রাত্রিবেলা শুনি। ইভেন যখন প্রথমবার এসছি আমি আসার আগে খাতায় লিখে না পুরো ঘটনাটাকে প্র্যাকটিস করছি, কোনোটা যেন ভুলে না যাই, সবটা যেন বলি। এবং আমার মা আস্তে আস্তে আমাকে বলছে পুপু সবটা মনে আছে তো, সবটা পুরোটা বলবি কিন্তু গুছিয়ে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি একটাই কথা সবার জন্য বলবো যে সবাই আমাকে আজকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি সবার এত মিষ্টি মিষ্টি সবার কমেন্টে, ভালোবাসায়, সবার ভালোবাসায়। অসাধারণ, সবাই মানে অসাধারণ। যখন বলছে যে অনন্যাদি তুমি খুব ভালো বলেছো, গৌরবদার কাছে গিয়ে
এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে গিফট করেছো। আমি আবার তোমাদের কাছে শুনতে চাই ঘটনা। গৌরবদা, অনন্যাদিকে আবার আনা হোক। আমি সত্যি মন থেকে বলছি, আমি খুব খুশি হয়েছি। যাক, জেনে খুব ভালো লাগলো যখন আমাদের প্ল্যাটফর্ম থেকে আরও কেউ তাদের নিজেদের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারে এবং তারা মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয় এবং পপুলার হয়। এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আপনারাও এইভাবে ভালোবাসা দিচ্ছেন অনন্যাকে, এবং পরবর্তীকালে আমি অনন্যাকে আরও অনেক বড় জায়গায় দেখতে চাই এবং দেখতে পাবো। এটা তো সবে শুরু। তো আশীর্বাদ করো। আজকে ঘটনা শুরু হোক। হ্যাঁ, আমি ঘটনাটা যেটা বলবো আজকে, আমার বাবার ঠাকুমাকে নিয়ে। আমার মায়ের দিদি শাশুড়ি আমার বড় মা। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন উনি ওই ভোরবেলা ঘুম থেকে উঠতেন, নিজে পরিষ্কার হতেন এবং ওই গামছা উনুনে সেদ্ধ করতেন। আগেকার দিনে মানুষরা যারা আছে তারা না ওই গামছায় সাবান, সার্ফ এক্সেল হোয়াট এভার দিয়ে গ্যাসে বসিয়ে দেয়, দেখবে সেদ্ধ করে যাতে পরিষ্কার হয়। তো উনি ওটা উনুনে করতেন, কাঠের জালে উনুনে করতে দিয়ে উনি নিজে পরিষ্কার হয়ে জামা কাপড়, আর না ওই সাদা যে কাপড়গুলো হয়, বিধবা ছিলেন, সাদা, একদম সাদা, এরকম সরু একটা পাড় থাকে খালি, ওই সাদা একটা কাপড় পরতেন, পরে না ওই বাড়ি বাড়ি ফুল তুলতে যেতেন গাছে পুজো করবেন বলে। তো প্রতিদিনের মতো সেদিনকেও গেছেন, এসে ওই উনুনের পাশে বসে গামছাটা সেদ্ধ হচ্ছে, ওটাকে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দেওয়ার জন্য উনি বসেছেন। আর না ওই যাতে করে একটু এদিক ওদিক করে দেবেন ওটার জন্য একটা গাছের ডাল খুঁজছেন। আমাদের বাড়ির পাশে, আমাদের তখন টালির চালের বাড়ি ছিল, আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় কাঁঠাল গাছ ছিল। তো এই কাঁঠাল গাছের গোড়াতে গিয়ে খুঁজছেন। সেই মুহূর্তে বয়স হয়ে গেছে তো বুঝতে পারেননি, হাওয়ার ঝাপটায় কীরকম ওনার শাড়ির যে আঁচলটা সেটা উড়ে গিয়ে উনুনের আঁচে পড়ে, ওই আঁচের যে আগুনটা জ্বলছে ওতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওটা ধরতে 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 যখন ওনার পুরো বডিতে ধরে গেছে আগুনটা অলরেডি, তখন পুরো ধরে গেছে, তখন উনি চেঁচাচ্ছেন। তখন বুঝতে পারছেন যে ওনার পুরো শরীর, কিন্তু ওর আগে যে পুড়ছে ওটা উনি দেখতে পাননি। আসলে এমনি করে বসে কাজ করছেন না, পেছন দিক থেকে পুড়তে পুড়তে ওটা আসছে, উনি ওটা বুঝতে পারেননি। তো যখন ওনার শরীরটা পুড়ছে তখন উনি চিৎকার চেঁচামেচি করছেন। এবং আমাদের কি হয়, দেখবে যখন অঘোরে কেউ ঘুমোয় তখন যদি তোমাকে ডাকেও তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি, এরকম একটা এরকম কাজ করে কি, হয়তো ডাকছে না, আমি হয়তো এমনিই জিনিসটা দেখছি, কিন্তু উনি যখন ডাকছেন আমার বাবাও শুনতে পাচ্ছে ঘরেতে শুয়ে, আমার মাও শুনতে পাচ্ছে, কিন্তু ওরা ভাবছে হয়তো এমনি, হয়তো পাশে আশের বাড়িতে চেঁচামেচি হচ্ছে কারোর, তো অত কেউ লক্ষ্য করেনি। কিন্তু আওয়াজটা যখন আস্তে আস্তে তীব্র হচ্ছে তখন এবার ওরা বেরিয়ে, আমার বাবা মা বেরিয়ে দেখছে যে ওরকমভাবে তখন 90% পুড়ে গেছে এরকম। আর ওনাকে বললে না বললে তুমি বুঝতে পারবে না, সেই বেতের চুবড়ি ঝুড়িগুলো হয়, ওই ঝুড়ির মধ্যে করে ওনাকে নিয়ে গেছে, উনি পুড়ে একদম একটুখানি হয়ে গেছে পুড়ে, ওই এরকম একটা বড় চুবড়ি ঝুড়ির মধ্যে করে ওনাকে নিয়ে কোনো রকমে হসপিটাল অবধি গেছে। হসপিটালে যাওয়ার পর ওনার ট্রিটমেন্ট হয়েছে। তো দেখবে বার্ন যারা পেশেন্ট হয় ডাক্তাররা বলে দেয় শরীরের কত % পুড়েছে। তো যখন উনি গেছেন তখন ওনাকে দেখে বললেন যে ওনার শরীরে প্রায় 92% পুড়ে গেছে, বাঁচানো সম্ভব নয়, একদমই সম্ভব নয়। যতক্ষণ ওনাকে আর কি, আর তারপরে কি বয়স হয়ে গেছে তো একদম, তো যতক্ষণ উনি রয়েছেন এটা সম্পূর্ণ ওনার ভাগ্যের ওপরে, আর সম্ভবই নয়। ডাক্তাররা পুরো একদম নেগেটিভ কমেন্ট করেই দিয়েছে। তো তারপরেও উনি একটা সেই এরকম বক্স মতো হয়, যতটা পুড়ে গেছে এই এতখানি মতো বক্সের ভেতরে থাকে, তো ভিতরটা ঠান্ডা থাকে যাতে কষ্টটা কিছুটা কম হয়। তো সেই মুহূর্তে 1 সপ্তাহ উনি বেঁচেছিলেন হাওড়া হসপিটালে। 1 সপ্তাহ? ওরম ভাবে উনি 1 সপ্তাহ বেঁচেছিলেন। সেই সময় ঘরেতে যারা বাড়ির মেম্বার রয়েছে খাবার যা ওনার খেতে পারবেন, একটু গলা সেদ্ধ এরকম নিয়ে যেত, তো ওরকম ওই টুকটাক খেত। লাস্টের দিকে কি হয়েছিল, 4-5 দিনের পর থেকে ওনার বেড শো হয়ে গেছিল পুরো শরীরে, চামড়াটা বেডের সাথে লেগে যাচ্ছিল, প্লাস পোকা হয়ে গেছিল পুরো জায়গাটা। তো 1 সপ্তাহের মাথায় উনি মারা গেলেন। যেদিন মারা গেলেন সেই দিনকে আমি ওই কাঁঠাল তলায় বসে খেলছি, তখন ছোট তো, তখন আমি এমনি জিজ্ঞাসা করছি বড় মা কোথায়, মা বলছে ডাক্তার কাছে গেছে, শরীর খারাপ, চলে আসবে, বড় মা কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো আমি বসে কাঁঠাল তলায় খেলছি,
হঠাৎ করে দেখি আমার বড় মা, আচ্ছা এর আগে বলে দিই, আমার বড় মা বৃন্দাবন যেত, বৃন্দাবনে ঠাকুর ফাকুর দর্শন করে, যারা গেছেন তারা জানবে বৃন্দাবনের সব মন্দিরে প্রসাদ দেয়, ভোগ প্রসাদ দেয়, আর ওখানে প্রচুর দান করে। তো ওখান থেকে যা কিছু পেতো বড় মা আমার জন্য নিয়ে আসতো, এবং যা টাকা পয়সা পেতো সেটা দিয়ে না মিষ্টি কিনে আনতো আমার জন্য। আমার বাড়ির ডাকনাম পুপু, আমাকে না পুপা পুপা করে ডাকতো, আর ডেকে বলতো, পুপা দেখ তোর জন্য আমি মিষ্টিটা এনেছি, খাবি হ্যাঁ বাবা। আমি ওখানে বসে এই কাঁঠালতলায় খেলছি, খেলতে খেলতে আমি পরিষ্কার স্পষ্ট শুনতে পাচ্ছি কাঁঠালতলায় পেছন দিক থেকে, মানে এরকম সাইডের দিক থেকে কেউ আমাকে বলছে যে পুপা, মিট কেসের ওপরে একটা বাটি চাপা, তোর জন্য দুটো রসগোল্লা একটা কাঁচাগোল্লা রাখা আছে, খেয়ে নিস। আমি এমনি পাশ থেকে শুনতে পাচ্ছি কেউ আমাকে বলছে। এবার আমি ভেবেছি মা তো বললো বড় মা ডাক্তারখানায় গেছে, তাহলে বোধহয় দেখিয়ে চলে এসেছে। এবার আমাদের বাড়িতে কারখানা দুটো, মানে গেঞ্জির যে সমস্ত মেকিং মেশিনের কারখানা হয়, একটা কাটিং ঘর একটা কারখানা, দুটো পাশাপাশি। তারপরে আমাদের ঘর, দুটো যাওয়ার রাস্তা, একটা সামনের দিক দিয়ে একটা পেছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে বাড়িতে ঢোকার রাস্তা আর পেছন দিক দিয়ে কারখানা ঘরে যাওয়ার রাস্তা। তো ওই আমি ভাবছি কি ওই কাটিং ঘরের যে জানলাটা, ওই জানলাটার বোধে বড়মা বোধে পেছন দিক দিয়ে গিয়ে ওই কাটিং ঘরে বড়মা থাকতো। তো আমি ভাবছি কি পেছন দিক দিয়ে গেছে, গিয়ে হয়তো ওখান দিয়ে আমাকে বলছে। এবার আমি খেলতে খেলতে এমনি করে হ্যাঁ খেয়ে নেবো, ঠিক আছে তুমি রেখে দাও আমি খেয়ে নেবো। এবার তার কিছুক্ষণের পরে তখন অলরেডি মা বাড়িতে ছিল, বাকি সবাই হসপিটালে, মানে খবর এসছে যে মারা গেছে, তো সবাই হসপিটালে গেছে। তো তারপরে আমি যখন ওটা শুনেছি তার 10-15 মিনিটের মাথায় আমার বাবা এসছে ঘরেতে, এসে আমার মাকে বলছে, জানো তো মামুনি, মাকে আর বাঁচাতে পারলাম না। আমার মানে ঠাকুমাকে, বাপির ঠাকুমাকে আমার বাপি মা বলতো, তো বলছে মাকে আর বাঁচাতে পারলাম না। তো যাই হয় ঘরেতে একটা কান্নাকাটি। এবার আমি বলছি যে বড় মাটা কী হয়েছে, তখন আমাকে আমার মানে মা বলছে কিছু না বাবা, বড় মার শরীরটা খারাপ, তো বড় মা ওই জন্য হাসপাতালে আছে। আমি বলছি না হাসপাতালে নেই বড় মা, ওই তো আমাকে বললো মিট কেসের ওপরে দুটো রসগোল্লা একটা কাঁচাগোল্লা রাখা আছে, তুই খেয়ে নিস, এই মাত্র বললো। এবার আমার মা তখন বাইরে কলতলায় বাসন মাজছে, যখন আমার বাবা গেট থেকে ঢুকেই মাকে বলছে গাড়িটা পার্ক করতে করতে, জানো তো মামুনি মাকে আর বাঁচাতে পারলাম না। আমাকে মা বলছে হ্যাঁ কোথায় রাখা আছে, আমি বলছি এই মাত্র আমাকে বড় মা বললো কারখানা ঘর থেকে, বললো তুই দেখ ওখানে রসগোল্লা দুটো আর একটা কাঁচাগোল্লা রাখা আছে, বাটি চাপা তুই খেয়ে নিস। এবার আমার বাপি বলছে কোথায় দেখি, গিয়ে দেখছি সত্যি চাপা দেওয়া রাখা আছে। ওটা ওই 1 সপ্তাহ আগে রেখে গেছিলো, মিষ্টিটা গন্ধ হয়ে গেছে, কিন্তু ওই 1 সপ্তাহ আগে রেখে গেছিলো মিট কেসের ওপরে ঠাকুর বড় মার ঘরেতে, কিন্তু রাখা আছে দুটো রসগোল্লা একটা কাঁচাগোল্লা রাখা আছে। ওরা বুঝতে পেরেছে ব্যাপারটা। আমি বলছি যে রেখে দাও, রাত্রিবেলা আমি রুটি দিয়ে খাবো। এবার আমাকে আর কেউ কিছু বলেনি। যেদিন মারা গেছে সেদিন একটা বন্ধ টাইপের কিছু ছিল, যার জন্য সেদিনকে মানে বডি দেয়নি। তার পরের দিনকে বডি দিয়েছিল। এবার বডিটা যখন দিয়েছিল পুরো না সেই সিল প্যাক করে দিয়েছিল বডিটা, মানে বুকে পড়ে দেখবে অনেক মারা গেলে মানুষ বুকে পড়ে জড়িয়ে ধরে কাঁদে, সেটাও ডাক্তারে বারণ করে দিয়েছিল। সেই অবস্থাও ছিল না, একদম তো একটুখানি হয়ে গেছিল পুড়ে, তার মধ্যে বয়স হয়ে গেছে, তারপর আবার মারা যাওয়ার পরে মরাটা বাসি, মানে যদি কেউ জড়িয়ে জাপটে ধরে মানে শরীরে পচা গলা মাংস বেরিয়ে আসবে এরকম। আর 2-3 বোতল সেন্ট দেওয়া ছিল, মানে যাতে গন্ধ, হ্যাঁ 2-3 বোতল সেন্ট দেওয়া ছিল যাতে গন্ধটা না আসে। তো যাই হোক, এবার আমি বড়মাকে এতটাই ভালোবাসতাম, আমার কি ভুল হয়েছে, যখন এসেছিল বড়মা খাটটা যখন বাড়ির গেটের সামনে রেখেছিল, তখন সবাই কাঁদতে কাঁদতে এতটাই ব্যস্ত, আর আমি কি করেছি বড়মার ওই খাটটার যে সাইডের যে কর্নারগুলো হয় ওটা ধরে না, যখন কাঁধে তুলেছি আমি ধরে ওটা ঝুলে পড়েছি। ঝুলে পড়তে কি হয়েছে, ওই একটা সাইড না এদিকে পুরো হেলে এসছে, মানে আরেকটু যদি হতো, কেউ নজর করেনি আমার দিকে, আরেকটু যদি হতো পুরো মরাটাই আমার ঘাড়ে এসে পড়ে যেত, পুরো বডিটা। এবার আমাকে যখন মানে সেই মুহূর্তে দেখেছো তো, তারপরে বকাবকি করছে কেন তুই ওরকমভাবে করেছিস। আর তারপরের থেকে শুরু হয় এবার আসল ঘটনা। যখন বড়মাকে মানে পোড়ানো হয়ে গেছে, যখন পুড়িয়ে চলে এসেছে, ঘরেতে সবাই কান্নাকাটি করছে। এবার আমার বড়মা বেঁচে থাকাকালীন সব থেকে বেশি ভালোবাসতো আমাকে, সবার থেকে, মানে নিজের ছেলে, ছেলের বউ, নাতি বা আমার মা, সবার থেকে বেশি আমাকে ভালোবাসতো। আমাদের বংশে মেয়ে নেই, আমি প্রথম মেয়ে, তো সেই জন্য
আমাকে খুব ভালোবাসতো। তো মারা যাওয়ার পর থেকে আমার মাকে বা বাড়িতে যেমন একটা কথাবার্তা হয়, আলোচনা হয়, তখন যে পুরোহিতটা আর কি পুজো আচ্ছা করবে 13 দিনের মাথায়, যাকে বলেছে সে বলছে যে উনি সব থেকে ওনার কাছের মানুষ কে ছিলেন? তখন বলছে এই তো মেয়েটা ছিল। বলছে দেখো ওনাকে কিন্তু এই 13 দিন খুব সাবধানে রাখবে। কারণ কি, একটা মানুষ, এটা অনেকে শুনে থাকবে যে মৃত্যুর আগে যে খুব কাছের হয় মৃত্যুর পর তাকে টানে। এটার আমি যতটা জানি ব্যাখ্যা, তারপর অপঘাতে মৃত্যু, মানে উনি তো মরতে চাননি না, ওটা ওনার মৃত্যুর সময় তো ছিল না, অপঘাতে মৃত্যু না। এবার সেই জন্য উনি আরো আমাদের আশেপাশে থাকবে, সেটা পুরোহিতটা বলছে যে পুজো আচ্ছা করবে 13 দিনের মাথায়, উনি বলছে যে সব সময় উনি তোমাদের আশেপাশে থাকবে। যে কাউকে ও পাবে, বেসিক্যালি ও তো বাচ্চা ছোট, ওদের ওপর হাবি হওয়াটা ওদের কাছে বেশি সহজ। ওদের কাছে মানে এদের ওপর একটা যে ক্যাপচার করে এদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা ওকে একটুখানি চোখে চোখে রাখবেন যাতে ও খুব একটা একা না থাকে ঘরেতে, বলেছে। বলার পরে এবার উনি চলে গেছেন বলে দিয়ে। এবার সবাই ঘরেতে আলোচনা করছে যে পপুকে তো এত ভালোবাসতো। আমার মাকে বলছে দেখো বৌমা, তুমি কিন্তু মেয়েটাকে একটু সাবধানে রেখো, এরকম বলছে। বলতে বলতে এবার হঠাৎ করে সেদিনকে রাতটার পর থেকে আমাদের বাড়িতে একজন সব সময় ওই আমার বাবার বিজনেসে কাজ করতো, সে আমাদের বাড়িতেই থাকতো, একটা ছেলে বাচ্চা, আমার থেকে 3-4 বছরের বড় হবে। সে ওই কারখানা ঘরে, যে কারখানা ঘরে বড়মা থাকতো, বড়মা একটা তক্তার উপরে শুতো আর ও তক্তার নিচে শুতো। তো ও আমার মানে যে ঘরটা সেই ফাঁকা থাকে, ওই ঘরটা মানে মারা যায় যেখানে, ওই ঘরটা নাকি ফাঁকা রাখতে নেই। ওই ঘরটাতে কাউকে একজনকে শুতে হয়, প্রদীপ একটা জেলে, নালে নাকি ওইখানে বাস হয়ে যায়। উনি বলেছিলেন তখন, যিনি পুজো করতে আসবে, ওই ঘরটা ফাঁকা ফাঁকা রাখবেন এই সমস্ত। তো সবাই মিলে মানে বলে যে দেখ বাবা, তুই তাহলে ওই ঘরটাতে শো, তুই তো আগেও শুতি। ওই ছেলেটাকে, যে ছেলেটার কথা বলছি, ওকে বললো যে দেখ বাবা, তুই তো ওখানে শুতি, তুই তাহলে শো, অসুবিধে কিছু নেই, আমরা তো একটা দেওয়াল পরেতেই রয়েছি, যা কিছু হবে আমাদেরকে ডাকবি। এবার ও ছোট মানুষ, ও ভেবেছে কি আর হবে, আমি শুয়ে পড়ি। ও গিয়ে শুয়ে পড়েছে। এবার রাত্রিবেলা ঠিক 12:30-1টার পরে হঠাৎ করে কাঠের জানলাটা ভেঙে ওর বুকে পড়ে যায়। কাঠের জানলা? হ্যাঁ, যাদের টালির চালের বাড়ি আছে তারা জানবে, কাঠের পাল্লা হয় জানলার, আর জানলার বারে না এরম রড থাকে, লোহার সরু সরু এরম রড থাকে। ওই যে কাঠের বড় জানলাটা, ওপর দিকে 2টো পাল্লা, আবার নিচের দিকে 2টো পাল্লা, মাঝখানে একটা গ্যাপ দেওয়া, একটা বিম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওপরের জানলাটা পুরো খুলে, মানে ওই লিভারটা যেটা আপ ডাউন করে, ওইটা শুদ্ধ মানে কিরমভাবে পেরেক খুলে ওর বুকে পড়ে যায় রাত্রিবেলা। এবার একটা মানুষ আচমকা ঘুমাচ্ছে, তো ও বাবা গো বলে উঠে বসে পড়ে, প্রচণ্ড ব্যথা পায় বুকে। তো এবার রাত্রিবেলা গেছে গিয়ে বলতে, তখন ওরা বলছে যে কি হলো রে সমীর, তোর এরকম চেঁচালি? বলছে সনদদা খুব জোরে, মানে আমার বাবার নাম, আমাকে বাবাকে বলছে সনদদা খুব জোরে আমার বুকে লেগেছে গো, দেখো না পাল্লাটা হঠাৎ করে ভেঙে পড়ে গেল। লাইট জ্বালিয়েছে, লাইটটা জ্বালিয়ে দেখছে ভেঙে পড়ে যাওয়ার কোনো কারণই নেই। আমি যদি একটা স্ক্রুড্রাইভার দিয়ে পেরেকটাকে খুলে যদি জানলাটাকে বের করি, তাহলে যেরকম হবে ঠিক ওরকমভাবেই, কিন্তু ওটা যে আচমকা ভেঙে গেছে বা কোথাও দিয়ে ছেড়ে গেছে, কোনো কারণই নেই পড়ে যাওয়ার, বাট পড়ে গেছে। তো সেদিনকে রাত্রিবেলা বললো ঠিক আছে কিছু হবে না, তুই শুয়ে পড়। সেদিন রাত্রিটা গেল। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওঠার পরে ও আর পরের দিন থেকে মানে শোবেই না, যে না সনদদা তুমি আমাকে যদি বলো প্রতিদিন রাত্রিবেলা শুলে 100 টাকা করে দেবো, তাও আমি শোবো না, মানে শোবোই না। ও এত ভয় পেয়ে গেছে। এবার তারপর থেকে ওই ঘরেই ওই ঠাকুমার সাথে শুতো, ঠাকুমা তারপর ওইভাবে অপঘাতে মারা গেল, তারপরে আবার ওকেই একা শুতে বলা হলো, আর ওর সাথেই এই জিনিসটা ঘটলো রাত্রিবেলা, ভয় পেয়ে গেছে। তো ও বলছে আর তুমি আমাকে পার রাতে 100 টাকা করে দিলেও আমি শোবো না, মানে শোবোই না। এবার আমার বাবা বলছে কি হবে, তাহলে বাধ্য ঘরের কাউকে শুতে হবে। এবার ওকে আলাদা একটা ঘর দিয়ে দিয়েছে, বলে তাহলে তুই এখানে শো। এবার আরেকটা ছেলে সুমন বলে, সেও আমাদের কাছে কাজ করতো, সে মেশিনে কাজ করতো, সে বলছে সনদদা কোনো ব্যাপার না, আমি শুয়ে পড়বো। বলছে ঠিক আছে তাহলে তুই শো। ঘরে যে টিউব লাইটটা হয়, টিউব লাইটটা
শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে। এবার বলছে যে তখনকার দিনে স্ক্রিন টাচ ফোন খুব একটা অ্যাভেলেবেল ছিল না, কিপ্যাড ফোন ছিল। ও কিপ্যাড ফোনে না গান চালিয়ে রেখে, গানটাকে পাশে রেখে ও ঘুমোচ্ছে। এবার বলছে তখন মানে আমি পুরোপুরি ঘুমোইনি, একটা তন্দ্রাচ্ছন্ন ব্যাপার। টিউবলাইটটা না দেখতে পাচ্ছি, দেখবে টিউবলাইট যেগুলো আগেকার দিনে মোটা মোটা টিউবলাইট, ওগুলো না ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতো। বলছে ঘোরাচ্ছে সনদা টিউবলাইটটাকে, ওই যে গোল টিউবলাইটটা ওটা ঘুরছে, ঘুরে নিচে পড়ে গেল, বাস্ট করলো টিউবলাইটটা। যেভাবে হঠাৎ করে যদি টিউবলাইট মানে নিচে পড়ে যায়, মানে কোথাও ফেটে ফেটে যায়, একটা খুব জোরে আওয়াজ হয়। বলছে ওপর থেকে টিউবলাইটটা নিচে পড়ে বাস্ট করে গেল সনদা। ও কি করেছে, ও আর রাতেবেলা কাউকে ডাকে ফাঁকেনি, ও ওই ফোনের টর্চ জেলে বেরিয়ে চলে গেছে। সারা রাত ওই ঘরটা ফাঁকা ছিল। তারপর থেকে পরের দিন সকালবেলা আমার বাবা ওই সমীর বলে যে ছেলেটার বুকে জানলা পড়ে গেছিলো, ওকে বলছে দেখেছিস, ওই তো সুমন শুলু, কি হয়েছে? তখন সুমন মানে খাচ্ছিল, মুড়ি চানাচুর খাচ্ছে, টিফিন করতে করতে বলছে সনদদা আর বলো না কি হয়েছে, গিয়ে টিউবলাইটটা দেখো জায়গায় রয়েছে কি। বলছে কেন, কি হয়েছে? তখন সেদিন বুধবার ছিল, গেঞ্জি লাইনে বুধবার দিন ছুটি থাকে, কোনো কাটিং ম্যান কেউ আসেনি, মেশিন ম্যানও কেউ আসেনি, কিন্তু ওরা দুজন যেহেতু আমাদের ঘরে থাকতো, ওরা হ্যাঁ ফ্যামিলি মেম্বার মতো। এবার যেহেতু কাজ শুরু হয়নি, সেহেতু গিয়ে ওদিকটা কেউ খোলেও নি, দেখেও নি। এবার আমার বাবা গিয়ে বলছে কোথায় কি হয়েছে? তখন ওপর দিয়ে গিয়ে দেখছে ওই টিউবলাইটটা খুলে নিচে পড়ে রয়েছে ওরকমভাবে, পুরো টিউবলাইটটা। কিন্তু টিউবলাইটটা ভালো ছিল, জ্বলছিল টিউবলাইটটা নর্মাল। পরের দিনকে রাত্রিবেলা একটা ইলেকট্রিশিয়ান ডেকে আবার একটা টিউবলাইট লাগানো হলো, নতুন টিউবলাইট লাগিয়ে দিয়ে বললো যে ঠিক আছে, তোদের কাউকে শুতে হবে না, আমি শুচ্ছি, তোরা চলে যা আমাদের ওই পাশের ঘরে গিয়ে শো, কারখানা ঘরে, কাটিং ঘরে আমি শুচ্ছি। মানে তোমার বাবা? এবার আমার বাবার না রাশ খুব ভারী, মানে হ্যাঁ আমার বাবার মানে অত প্রবলেম সেরকম কিছু হয় না। আমার বাবা শুয়েছে, শোয়ার পরে এবার রাত্রিবেলা বলছে আমার বড় মা একটা কাটা কাটা ভয়েসে, মানে না সেই দেখবে টাওয়ার মানে যিনি মারা গেছেন, ভয়েসটা যদি অনেক দূর থেকে ভেসে আসে, যেমন হালকা হালকা শোনা যায়, আমার বড় মা ওরকম একটা কাটা কাটা ভয়েসে বলছে আমার বাবাকে, সনত তুই সরে যা, আমার যাতায়াতের রাস্তায় শুস না, সরে যা। আমার বাবা এটা চোখটা এমনি করে শুয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে আমার বাবা শুনতে পাচ্ছে, ওই তক্তাটার ওপরেই শুয়েছে যেটাতে বড় মা শুতো, আর নিচে না ওই টিউবলাইটটা তো জ্বলছেই, কিন্তু আমার বাবা ভাবলো রাত্রিবেলা আবার যদি কোনো উৎপাত হয়, নিচে একটা প্রদীপ জেলে রেখেছে, হ্যারিকেন মতো, ওর ভেতরে কেরোসিন তেল দিয়ে হ্যারিকেন মতো জেলে রেখেছে, দিয়ে শুয়ে আছে। বলছে সনদ তুই সরে যা, আমার রাস্তাতে থাকিস না, আমি যেতে আসতে পারছি না, তুই সরে যা। এবার আমার বাবা কিছু বলেনি, ও কি করেছে, এমনি করে শুয়েছিল, ও পাশ ফিরে ঘুরে শুয়ে পড়েছে আমার বাবা। এবার রাত্রিবেলা গৌরবদা পুরো হ্যারিকেনের মধ্যে তেল ভর্তি, কেরোসিন তেল, হ্যারিকেন নিভে গেছে, ওই টিউবলাইটটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছে, সাইড দিয়ে খুলে নয়, মাঝখান থেকে, এই যে গোটা টিউবলাইটটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছে। যখন ফাটিয়ে দিয়েছে তখনও আমার বাবা শুয়ে আছে ঘরেতে, আমার বাবা উঠে যায়নি। আওয়াজ পেয়েছেন? হ্যাঁ, টিউবলাইটটা যে ভেঙে গেল আওয়াজ পেয়েছে, কিন্তু আমার বাবা উঠে যায়নি। এবার আমার বাবা ভাবছে, মানে বুঝতেই পেরে গেছে, কিন্তু আমার বাবা ভাবছে হ্যাঁ যে সকালটা হোক, তারপর ওই যে বাউন ঠাকুরটা এসেছিলো ওনাকে ডেকে কিছু পরামর্শ নেওয়া যাবে। শুয়ে রয়েছে, আমার বাবা বলছে পরিষ্কার পুপু আমি বুঝতে পারছি, মানে আমার মাকে বলছে পরের দিনকে সকালবেলা, যে আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে কাঁধের কাছে একটা জরাজীর্ণ হাত, আমার ঠাকুমার ওই 90-92 বছর বয়স হয়েছিল, একটা জরাজীর্ণ হাত কাঁধটা এমনি করে করে ঠেলছে, শুয়ে আছে তো এদিকে পাশ ফিরে শুয়ে আছে, কাঁধটাকে না এমনি করে করে ঠেলছে, মানে সরে যা। ওই তক্তাটার ওপরেই শুয়ে আছে, যাতে বড় মা শুয়েছিল ওতেই শুয়ে আছে, এই কাঁধটাকে না এমনি করে করে ঠেলছে, আর বলছে যে ঠেলছে খালি না, মনে হচ্ছে 5টা কাঠি, মানে এত সরু আঙুল, মনে হচ্ছে না 5টা কাঠি আমাকে কেউ এরকমভাবে ঠেলছে, আর হাতটা এতটাই ঠান্ডা, মনে হচ্ছে যেন মানে এই সবে ওই ঠান্ডা দুধ ফুট ধরে আনলে দেখবে আমাদের হাত থেকে এত ঠান্ডা হয়ে যায় না, জমে যায়। হ্যাঁ, বলছে মনে হচ্ছে যে আমার যেন পিঠের এই জায়গাটা, মানে সেই আমি হয় যদি চোখটা খুলে ফেলি আমি বোধহয় আর বাঁচবো না, এরম অবস্থা। কোনো রকমে সেই রাতটা কাটিয়েছে। কাটানোর পরে বাউন ঠাকুরকে ডাকলে, এটা ওই 13 দিনের মধ্যেকার ঘটনা, যতদিন অসৌচটা চলছে ততদিনের। এবার
বাউন ঠাকুরকে ডাকলো পরের দিনকে, ডাকতে তখন বাউন ঠাকুর বলছে, দেখো উনি বোধহয় ওই ঘরটাতে তোমাদের কারোর উপস্থিতি চাইছেন না, কিন্তু ঘরটাকে ফাঁকা রাখাও যাবে না। তোমরা এক কাজ করো, ঘরটাতে তোমাদের যখন এত ক্ষতি করছে, কাউকে শুতে হবে না, একটা পঞ্চমুখী হনুমানের তোমরা ছবি ঘরটাতে টাঙিয়ে রাখো একটা ফুলের মালা দিয়ে, আর একটা প্রদীপ জ্বালিয়ে রাখো, আলো যখন লাগাতে দিচ্ছে না একটা প্রদীপ জ্বালিয়ে রাখো। তারপর থেকে ওই ঘরটাতে উৎপাতটা বন্ধ হয়ে গেল। এরপরে একদিন আমার মা বাথরুমে স্নান করছে, স্নান করে গাটা ঠিক পুঁছতে যাবে, এই জায়গাটাতে সেই পোড়া গন্ধ একই রকম, আর এতটা উগ্র গন্ধ মনে হচ্ছে না পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আমার মা মানে বলছে যে আমি যে গামছাটা জড়িয়ে, জামা প্যান্ট তো পরা দূরে থাক, আমি যে গামছাটা জড়িয়ে বাথরুমের দরজাটা খুলে বেরোবো, আমার যেন মনে হচ্ছে না পাটা গেঁথে গেছে মেঝের ভেতরে, আমি নড়তে চড়তে পারছি না। না, বলছে আমার না সেই গোটা গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, সেই মনে হচ্ছে যেন আমি এখানেই সেন্সলেস হয়ে পড়ে যাবো। স্বাভাবিক, ওই একটা গন্ধ যেটা খুব চেনা গন্ধ, খুব মানে পোড়া, এতটাই পোড়া গন্ধ, সেই মানে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যাচ্ছে। এবার আমার মা ওরকমভাবে দাঁড়িয়ে থেকে খালি কোনো রকমে না গামছাটা দিয়ে এরাম এরাম করছে, মানে আর পারছে না। এবার তখন পেছন থেকে আমার বড় মা বলছে, আমার মা শুনতে পাচ্ছে, আমার বড় মা বলছে যে এঁচোড়ের তরকারিটা আমাকে তুই আর খাওয়ালি না নাতবু। আমাদের ঘরে বললাম একটা কাঁঠাল গাছ রয়েছে, ওই কাঁঠাল গাছের না এঁচোড়টা খেতে আমার ঠাকুর খুব ভালোবাসতো। তো হয়তো কখনো যখন উনি সুস্থ ছিলেন আমার মায়ের কাছে খেতে চেয়েছিলেন, কিন্তু মাঝখানে এত কিছু ঘটে যাওয়ার মধ্যে সেই জিনিসটা আর কারোর মাথায় নেই। তো ওখানে দাঁড়িয়ে আমার মাকে বলছে, এঁচোড়ের তরকারিটা তুই আমাকে আর খাওয়ালি না নাতবু, ঠিক আছে তুই এক কাজ করিস, ওই সনতের কারখানা ঘরের সামনে আমাকে দিয়ে আসিস ইটটার ওপরে। একদম ইনস্ট্রাকশন দিচ্ছে। হ্যাঁ, ওই পেছনে দাঁড়িয়ে বলছে, আর গলার ভয়েসটা এমনই যেন মনে হচ্ছে এই জগতেরই উনি কেউ নয়, হয়তো অন্য একটা কোনো ডেফিনেশন থেকে উনি কথাটা বলছেন, কোনো কিছুর মাধ্যম থেকে কথাটা আসছে কানেতে খালি, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছি। হঠাৎ করেই ওই যে অ্যাটমসফিয়ারটা যে তৈরি হয়েছিল ওরকম হঠাৎ করেই আবার নর্মাল হয়ে গেল, কোনো পোড়া গন্ধ নেই, কোনো রকম মানে এরকম মনে সিক্স সেন্সে বলছে না যে তোর পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আপনি গেটটা বন্ধ ছিল এরকম আপনি গেটটা এরকম খুলে গেল। আমার মা বলছে তারপর আমি নর্মাল, মানে আর মনে হচ্ছে না যে পেছনের দিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। তারপরে জিজ্ঞাসা করলো, বললো যে দিতে নেই সময়, দিতে নেই না, উনি চাইবেন কিন্তু ওনাকে দিতে নেই, কারণ দেওয়া মানে হচ্ছে ওনাকে আটকে রাখা, প্লাস উনি ভাববেন যে আমি যেমন এদের প্রতি মায়া কাটিয়ে যেতে পারছি না, ওরাও আমার মায়াটা কাটাতে পারছে না, আমি ওদের কাছে তাহলে থেকে যাই, এই জিনিসটা উনি মনে পাবেন। যেমন ওই মরা বুড়ি আসার সময় বলে, দেখবে ওই কি একটা হাঁড়ি ফাটানোর পরে পেছন ঘুরে তাকাবি না, ওই সেম মানে লজিকটা, যে তুই যদি পেছন ঘুরে তাকানো মানে তুমি মায়া কাটাতে পারোনি এবং সেও ভাববে যে আমিও যাব। হ্যাঁ, তো ওটার জন্যই বলছে যে তুই ওকে যা কিছু চাইবে, মানে বাউন ঠাকুরটা আমার মাকে বলছে যা কিছু চাক তুই দিবি না কিছু। আর এখন এবার আমার মা বলছে যে এরকম যদি করে তো খুব মুশকিল, আমি ঘরেতে এরকম একটা বাচ্চা মেয়ে নিয়ে থাকি, আর রাত্রিবেলা তোমার নাতি বাড়ি থাকে না, আমাদের কি বলো তো হাটের ব্যাপার, তো মঙ্গলা হাট, হরিষা হাট, হাওড়া হাট, তারপর মেটিয়া বুরুষ, এই হাটগুলো আমাদের করতে হয় রাত্রিবেলা, যেটা বসে বা রাত্রিবেলা বসে বলতে আমাদের 11:30-12টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘরে ফিরতে ফিরতে পরের দিন ভোর, তো সারা রাত ঘরেতে একা, বেসিক্যালি একটা ভয়ের ব্যাপার। বলছে এরকম তোমার নাতি চলে যায়, আমি ঘরেতে একা থাকতে পারছি না গো, আমার না সব সময় মনে হচ্ছে যেন আমার কাছে কেউ রয়েছে। এবার তখন ওই পুরোহিতটা মানে আমার মা বলছে কথাটা, কিন্তু পুরোহিত না আমার দিকে এমনি করে তাকিয়ে রয়েছে। এই কদিন আমার সাথে কিন্তু কিছু হয়নি, ও মা কথাটা বলছে আর পুরোহিত আমার দিকে এমনি করে তাকিয়ে রয়েছে। এবার আমার মা কথাটা বলছে তুমি কি পুপুকে দেখছো, কিছু বলবে? আমার মা জিজ্ঞাসা করছে পুরোহিতটাকে, তখন বলছে এগুলো কিছু না, ওকে নিতে চাইছে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলছে। আমি তখন বিছানার ওপরে বসে কার্টুন দেখছি, আর আমাদের বাইরে যে দাওয়াটা, ওই দাওয়াটাতে বসে কথাবার্তা বলছে। তো উনি ওই দরজার ফ্রেমটার ভেতর থেকে আমাকে দেখে বলছে এইসব কিছু না, ওকে নিতে চাইছে। ঠিক তার দুদিনের মাথায় গৌরবদা, আমি স্কুলে যাচ্ছি, তখন আমি ওই 3-4-এ পড়ি, আমাদের যারা ওই জায়গায় থাকে তারা জানবে, বাউনগাছি গীতাঞ্জলি ভবন থেকে বেরিয়ে একটা বাউনগাছি ব্রিজ পড়ে, যেটা স্লোপিংয়ে ওঠে প্লাস স্লোপিংয়ে নামে। ওটা দিয়ে যদি কেউ ওঠে সাইকেল বা রিক্সা, তাকে হাঁটিয়ে নিয়ে উঠতে হবে, আর ওদিক দিয়েও যদি কেউ ওঠে তাহলে হাঁটিয়ে নিয়ে উঠতে হবে এরকম।
তো ওইখান দিয়ে যখন আমি যাচ্ছি, সেদিনকে বন্ধ ছিল বলে আমার ভাগ্য ভালো ছিল, আমাকে গৌরবদা রিক্সা থেকে ঠেলে ফেলে দেয় ওই স্লোপিংটা দিয়ে নামার সময়, বাউনগাছি ব্রিজের রিক্সা থেকে। সেদিনও বন্ধ ছিল? সেদিন বন্ধ ছিল, খালি আমাকে ওই রিক্সাটা প্রতিদিন নিয়ে যেত আর আমাদের পাড়াতেই থাকতো। সেই জন্য আমার মা বললো যে দাদা তুমি যদি না নিয়ে যাও, মেয়েটার, আমার সেদিনকে পরীক্ষা ছিল স্কুলেতে, তো বললো যে আমার মেয়েটার পরীক্ষাটা দেওয়া হবে না। তখন বললো ঠিক আছে চল তাহলে তোকে নিয়ে আসবো, কিন্তু আমি আর দিয়ে যেতে পারবো না। বললো ঠিক আছে তুমি আমাকে ছেড়েই দিয়ে এসো, আনতে আর হবে না, আনতে আমি ওকে নিয়ে একাই চলে আসবো। তো ওই যাওয়ার সময় আমি স্পষ্ট বুঝতে পারছি, মানে আমি বসে আছি, আমার মা বসে আছে পাশাপাশি। এবার আমার মায়ের পিঠে স্কুল ব্যাগ, হাতে জলের বোতল, প্লাস হাতে একটা ফাইল, ওই একটা হ্যান্ডওয়ার্ক দিয়েছিল করতে, যেগুলো প্রজেক্ট হয়, একটা নৌকো ফঙ্কো টাইপের কিছু বানাতে দিয়েছিল, ওটা একটা ফাইল মানে প্লাস্টিকের মধ্যে ছিল। আর আমাকে মা বলছে পুপু তুই ধরে বস। গৌরব আমি ধরে বসে রয়েছি, প্লাস রিক্সাটার এরকম সাইডে আমি কিডস দিয়ে পাটা আটকে রয়েছি। আমাকে লিটারালি মনে হলো এমনি করে ঠেলে দিল, এবং যখন ঠেলে দেওয়ার পরে আমি পুরো এই দিকের মাথাটা ঠুকে মেঝেতে পড়ে যাই বাউনগাছি ব্রিজের রাস্তাটাতে। আর রিক্সার যে পেছন দিকের চাকাটা আমার পায়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু সেদিনকে ভাগ্যবশত খালি বন্ধ ছিল বলে আমি বেঁচে যাই, নাহলে বাউনগাছির ব্রিজ এমন একটা জায়গা, কিছুদিন আগেও দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড মারা গেছে ওখানে। যেহেতু স্লোপিংয়ের রাস্তা ওই জায়গাটাতে মানে নামার সময় যদি তুমি ব্রেক মারো, পেছন দিকে চাকা উঠে যাবে। প্রচন্ড স্লোপ না? প্রচন্ড, মানে পুরো এরকম ঢালু, তুমি আটকাতেই পারবে না। এরকম তুমি ব্রেক মারলেও পেছন দিকে চাকা উঠে যাবে, গাড়ি যদি হয়, পালসার টাইপের যদি কিছু হয়। লরি ফরি তো ছেড়েই দাও। তো সেদিনকে যেহেতু লরি যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রি 8টার পর থেকে লরি ছেড়ে দেয়। সকালবেলা 8টা সাড়ে 8টা পর্যন্ত লরি চলে, রাত্রি 8টার পর থেকে ছেড়ে দেয় লরি। তো আমি তো সকালবেলা, তোমাকে ভোরের কথা বলছি, শিল্পাশ্রম স্কুলে আমি পড়েছি ক্লাস 4 পর্যন্ত। শিল্পাশ্রমে সকালবেলা মানে 5:30 6টার মধ্যে তোমাকে স্কুলে পৌঁছতে হবে, তো তার আগে বেরোতে হবে। তো ওই টাইমের কথা বলছি। তো সেদিনকে ভীষণ ইনজুরি হয়, পায়ের গোড়ালির কাছে যে বোনটা চির খেয়ে যায়। আচ্ছা। তো তারপরে এবার যেহেতু আমাকে, এবার ওই রিক্সাটা আমার পায়ের ওপর দিয়ে চলে যাওয়ার পরে আমি মা বলে ওই জায়গায় পড়ে সেন্সলেস হয়ে গেছি। আমার মা রিক্সাওয়ালা কাকুকে বলছে দাঁড়াও দাঁড়াও, আমার মেয়েটা পড়ে গেছে। কিন্তু দাঁড়াবে কি করে, উনি যদি ব্রেক মারে ওনার তো আরও পেছন দিয়ে যে আছে সেও ইনজুরি হবে, পেছন দিকে চাকাটা যদি উঠে যায় কোনো কারণে। আমি পড়েছি ধরে এইখানে, রিক্সাটা গিয়ে থেমেছে একদম নিচে, মানে যেখানে স্লোপিংটা শেষ হচ্ছে। আমার মা ওখান থেকে এসে, প্লাস রিক্সাওয়ালা যে কাকুটা উনি এসে আমাকে স্কুলে না নিয়ে গিয়ে আর আমার শালকিয়া যেখানে দিদার বাড়ি ওখানে নিয়ে গেছে। তো সেদিনকে যেহেতু আমার মা আমাকে নিয়ে গেছিলো, মানে আমার মা আমাকে বাঁচিয়েছিল, সেইটা রাগ। কেন তুই নিয়ে গেলি ওকে, আমি তোকে নিয়ে যাচ্ছিলাম। এটাও বলছি, ঘটনাটা পরে বুঝতে পারবে। তারপরে আমার মা আমাকে চান করাবে বলে একদিন গরম জল নিয়ে যাচ্ছে, এটা আরো পরের কথা বলছি। তখন এবার কাছাকাছি চলে এসেছি, ঘাটে ওঠার, হ্যাঁ ঘাটে ফাটে ওঠার ব্যাপার। হ্যাঁ, আমার মা একদিন আমাকে স্নান করাবে বলে, মানে তখন কি হয় না, ওই দেখবে চুল ফুল আঁচড়াতে নেই, তেল দিতে নেই, খালি কোনো রকম একটু হাত পা পরিষ্কার করে নেওয়া। তো আমাকে সাবান ইউজ করতে না, কিছু তেল সাবান কিছু ইউজ করতে পারবে না, চিরুনি ফিরুনি। তো আমাকে খালি কোনো রকম একটুখানি হাত পা পরিষ্কার করে দেবে বলে গরম জল নিয়ে যাচ্ছে। গরম জলটা এমনি করে ধরে নিয়ে যাচ্ছে গৌরবদা সসপ্যানে। আমার মা বলছে আমার হাতটাকে এরম করে কেউ উল্টে দিল, আমার মায়ের পুরো এখান থেকে এতখানি পুড়ে গেল। গরম জলটা, ফুটন্ত গরম জল পুরো হাতে পড়ে গেল। দিনটা ছিল মঙ্গলবার। কেন মনে আছে, আমি পাঁচগোপাল ঠাকুরের দোরধরা, মঙ্গলবার দিন মায়ের উপোস থাকে। কিন্তু সেই মুহূর্তে যেহেতু এরকম একটা কালাউসেজের ব্যাপার চলছিল, তো উপোস তো হবে না, ওই পুরো হাতের ওপরে গরম জলটা পড়ে যায়। আর যখন মানে পড়ে যাওয়ার পরে না, হাতটা এরমভাবে কাঁপছে, মানে এত তো একটা গরম জল পড়ে গেছে, তার মধ্যে এত জ্বালা করছে। এটা মানে যারা ফেস করছে এই জিনিসটা কোনো দিন না কোনো, বা যারা দেখেছে তারা বুঝতে পারবে। হাতে না এই যে এইরকম এরকম কাঁপছে হাতটা মায়ের, আর মা মানে হাউ হাউ করে কাঁদছে, এত জ্বলছে, পুরো ফুটন্ত গরম জলটা পড়ে গেছে। তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বলল যে সময় লাগবে এটা সারতে। তো তারপরে ওখান থেকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পরে আমি একদিন রাত্রিবেলা শুয়ে রয়েছি গৌরবদা, আমাকে গলায় চিড়েছে, পিঠে চিড়েছে, গোটা গায়ে, তখন ছোট তো, একটা টেপ জামা পরে, গরমকাল, টালির চালের বাড়ি আমাদের, একটা টেপ জামা পরে শুয়ে আছি, আমাকে গোটা গায়ে চিড়ে দিয়েছে। এরকম বড় বড় নোকে যদি কেউ আঁচড় কাটে, দেখবে আঁচড় কাটার পরে না একটা ব্রাউন মতো না, এরম একটু 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 ছেড়ে 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 একটা দাগ হয়ে যায় লম্বা মতো, ওরকম আমার গোটা গায়ে দাগ।
এই এই ঘাড়ের কাছে, এই পিঠের কাছে। এবার এরকম চলতে চলতে 13 দিন ঘাটের দিন এসছে। ঘাটের দিনকে যেদিন হয়েছে ঘাট, তার পরের দিন যেদিন শ্রাদ্ধ হবে, সেদিনকে কিচ্ছু করতে দিচ্ছে না। পুজো আচ্ছার ব্যাপারে বামুন ঠাকুর মন্ত্র ভুলে যাচ্ছে। কলা পাতায় এরকম গোল গোল সেই করে পিন্ডি দেয়, ওই কালো তিল ফিল সব কিছু দিয়ে। ওইটা যে দেবে কলা পাতায়, যেটা এনে রেখেছে কলা পাতা, আর 2 দিন আগে যে বাজার দোকান করেছে, পরিষ্কার কলা পাতা এনেছে। যে কলা পাতাটা যদি বের করতে গেছে, দেখছে পুরো না সেই পোকায় কেটে 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 জাল জাল করে দেয় কলা পাতাটা, পুরো ওরকম হয়ে গেছে। ওটা আর কাজে লাগবে না, পুরো নষ্ট হয়ে গেছে, ওটা আর কাজে লাগবে না। বাইরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে, আচ্ছা বৃষ্টিও হয়েছে, হ্যাঁ এত পরিমাণে। আর আমরা যে জায়গাটায় আমার বাবার বাড়ি, ওটা মানে বলতে পারো বর্ষাকালে সমুদ্রের ওপরে, এরকম এত জল জমে বাউনগাছি ওই গীতাঞ্জলি ভবনের ভেতরটাতে প্রচুর, মানে তুমি ধারণার বাইরে। সেদিনও জল জমে গেছে, হ্যাঁ মানে জল জমে গেছে, মানে এতখানি জল জমে গেছে। এবার তার মধ্যেও গিয়ে এনেছে, আনার পরে আরও বিভিন্ন কাজে বাধা দিচ্ছে, যেটাই করতে চাইছে করতে পারছে না, কোনো জিনিস খুঁজছে হাতের কাছে পাচ্ছে না, কিন্তু সব লিস্ট মিলিয়ে আনা হয়েছে, কিন্তু কিছু পাচ্ছে না হাতের কাছে। তো কোনো রকমে এবার না একটা নিয়ম আছে, ওই সূর্য অস্ত যাওয়ার আগে ওই দিতে যেতে হয় ঘাটে, ওটা কি বলে পিন্ডি হবে সামান্য কিছু, ওটাকে ঘাটে দিতে যেতে হয়, নিয়ারেস্ট যে ঘাট রয়েছে। আমাদের যখন দিতে গেছে, সন্ধে নেমে গেছে, অর্ধেক কোনো জিনিস তো হাতের সামনে পাচ্ছিই না। এবার মানে তার আবার মাঝখানে, মানে আমি এটা জানি না, এটা নাকি বলছে আমার ভেতর থেকে যে আমাকে যেতে বাধ্য করিস না। এটা আমার সেন্স নেই, আমি এটা জানি না, এটা আমাকে মা বলছে। আমার যখন সেন্স এসছে তখন আমি খাটে শুয়ে রয়েছি ঘরেতে। আর আমাকে, আমার লাস্ট মনে আছে, আমি ওই সমীরদা যার কথা বললাম, যার বুকের ওপর এটা, ওর সাথে খেলতে খেলতে আমি ওই আমাদের ঘরের ঢোকার সামনেই একটা বেলগাছ রয়েছে, ওই বেলগাছের বাইরে খেলতে খেলতে ওই বেলগাছটা টপকে বাইরে চলে গেছিলাম, ব্যাস। তারপর থেকে আর আমার কিছু মনে নেই। আচ্ছা, মানে ওই সময় পজেস করেছে। হ্যাঁ, বেলগাছটার বাইরে চলে গেছিলাম। এবার আমাকে তারপরে মা বলছে, বেলগাছ কিন্তু এদের অবস্থান, হ্যাঁ শুনেছি আমি। বেলগাছ হচ্ছে, বেলগাছ তো হচ্ছে মানে বলে যে শিব আর কি ওখানে বেলগাছে টেনে নেয় সমস্ত কিছু। কোনো খারাপ এনার্জিও যদি হচ্ছে বাড়িতে প্রবেশ করে বা কিছু, বেলগাছ থাকলে বেলগাছ টেনে নেয়। তা আমি যখনই ওই বেলগাছের মানে এরকম গ্রিলের ওপরে বেলগাছটা, ওপরের যে সেটটা করা আছে একটা সিমেন্টের, ওর ওপরে বেলগাছটা, তা আমি যখন ক্রস করে গেছি, তারপর থেকে আমার আর কিছু মনে নেই। আমি খালি মানে একটা মনে আছে, খালি হোঁচট খেয়ে পড়ে গেলাম, ব্যাস। এরপরে আর আমার কিছু মনে নেই। তারপর কি বলছো ওখানে? আমার মা যখন আমাকে বলছে ঘুমতে, মানে ওঠার পরে, মানে যখন উঠেছি না, আমার এই দুটো এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন চোখে পাওয়ার এসে গেছে, আমার এত প্রবলেম হচ্ছে, এই দুটো প্রচুর যন্ত্রণা করছে আর গা গোলাচ্ছে। আমাকে মা বলছে, তারপরে আমাকে মা বলছে যে তুই ওখানে পড়ে গেছিস, পড়ে যাওয়ার পরে ওই যে মন্ত্রটা উচ্চারণ করে যে এই কুশে করে যে জলটা দেবে, এমনি করে জলটা আর কিছুতে দিতে পারছে না। কুশটা যতবার এরম করে জল দিতে যাচ্ছে না, এদিক দিয়ে কুশের জলটা পড়ে যাচ্ছে, ওই কোণের দিকটা দিয়ে জলটা পড়ছে না নিচেতে, পেছন দিক দিয়ে জলটা পড়ে যাচ্ছে। এবার বলছে তখন আমার মা যে, আমার মাকে বামুন ঠাকুরটা বলছে যে নাথ বউ, তুই একবার দেখ, গোটা ঘরের সবাই ঘরের ভেতরে রয়েছে তো। এবার আমি কখন পেছন দিকে খেলতে খেলতে বাইরে চলে গেছি, আমার মা সেটা লক্ষ্য করেনি। পুজোয় বসেছে তো, আমার মা বসেছে, বাবা বসেছে, ঠাকুমা দাদু বসেছে। এবার তখন ওই সবার মধ্যে আমার মা বলছে পুপু নেই তো। এবার আমার বাবা বলছে মেয়েটা কোথায় গেল। মা বাইরে গিয়ে দেখছে আমি ওরকম পড়ে রয়েছি, পড়ে থেকে না এরকমভাবে পড়ে রয়েছি, পড়ে থেকে এমনি করে তাকিয়ে আছি। মানে আমার মা বলছে ওটা, আমার মা দেখতে গেছে, পড়ে থেকে এমনি করে তাকিয়ে আছি, যেন মনে হচ্ছে আমি শুয়ে রয়েছি একদিকে ঘাটটা বেঁকিয়ে। মা ওখানে গিয়ে আমাকে বলছে কিরে তুই এখানে কি করছিস, ভেতরে চল, ভেতরে পুজো হচ্ছে, তোকে না বারণ করলাম আমি বাইরে যেতে। আমার মা বলছে পুপু আমি তোকে একা তুলতে পারছি না, আমি তখন ক্লাস 3-4 পড়ি। এত ভারী? হ্যাঁ। আমি বলছি তোকে যে আমি কোলে তুলে নিয়ে যাব, আমি তোকে একা তুলতে পারছি না। আমি আবার বাইরে থেকে বলছি তোর বাবাকে, কি গো এসো না গো, মেয়েটা পড়ে গেছে, মেয়েটাকে নিয়ে যাও। আমার বাবা তখন বলছে তুমি মেয়েটাকে নিয়ে আসতে পারছো না? বলছে দেখো না আমি তুলতে পারছি না। আমার বাবা গেছে বাইরে, আমার বাবা মানে বিশাল হাট্টা কাটা চেহারা, লম্বা। আমার বাবা আমাকে তুলতে আমার বাবার কালঘাম ছুটে গেছে,
ওখান থেকে তুলে যেই ঘরেতে নিয়ে এসেছে, বাউন ঠাকুর দেখে বলছে ওকে ধরে নিয়েছে। হ্যাঁ, already? আমাকে যেই মানে চৌকাটা টোপে যেই নিয়ে বসিয়েছে আমার বাবা এসে, বাউন ঠাকুরটা দেখে বলছে ওকে ধরে নিয়েছে। আমি তখন না এমনি করে বসে আছি, যেদিকে ওই ছবিটা রেখে পুজো হচ্ছে ওদিকে না এমনি করে তাকিয়ে বসে আছি খালি। এবার বাউন ঠাকুর বলছে ওনার শরীর থেকে যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি এখানে কাজ করতে পারবো না, কারণ আমি যদি এখানে কাজটা করি ওর আত্মাটাকে নিয়ে বেরিয়ে যাবে। ও যতক্ষণ ওর শরীর থেকে সেপারেট হবে ততক্ষণ আমি ওকে এই কাজটা এখানে করতে পারবো না। শ্রাদ্ধ মানে কি হয় আমাদের এই ডেফিনেশন থেকে সম্পূর্ণ ওনাকে সব 13 দিনের মধ্যে যা কিছু আছে সব মায়া কাটিয়ে ওনাকে ওনার জায়গায় পাঠিয়ে দিতে হয়, আমি যতটা জানি। তো বলছে আমি যদি এই কাজটা করি উনি ওনার ভেতরে আত্মাটাকে নিয়ে চলে যাবে, মানে আমার ভেতরে আত্মাটাকে নিয়ে চলে যাবে। আগে ওর ভেতর থেকে ওকে সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। এবার ও বলছে, এবার আমাকে না ওই পুরোহিত ঠাকুরটা কুশের ভেতরে একটা না গাঁদা ফুল দেওয়া ছিল জলের ওপরে, আমাকে গাঁদা ফুলটা এমনি করে বাড়িয়ে দিয়ে বলছে মা গাঁদা ফুলটা নে তো। আমি না গাঁদা ফুলটা তো ওটার ভেতরে গঙ্গা জল দেওয়া আছে, আমাকে এমনি করে বাড়িয়ে দিয়ে বলছে মা গাঁদা ফুলটা নে তো। আমি গাঁদা ফুলটা নেওয়া তো দূরের কথা, এরমভাবে নেয় মানুষে, আমি এরমভাবে নিচ্ছি, এরমভাবে মানে এরমভাবে ধরে আচ্ছা জিনিসটাকে। আর পুরোহিত আমাকে বলছে এরমভাবে ধরে নে, আর আমি না এরমভাবে জিনিসটাকে মানে নিচ্ছি, দুটো আঙুলের মধ্যখান থেকে। হ্যাঁ এরমভাবে ধরে নিচ্ছি জিনিসটাকে। উনি হয়তো কিছু বুঝেছেন, উনি জিনিসটাকে সরিয়ে নিয়েছেন কোষের ওপরে, ওইটাকে সরিয়ে নিয়ে এবার আমাকে বলছে আমার ভেতরে থাকা যে আত্মাটা রয়েছে তাকে বলছে কেন ধরে আছো মা, ছেড়ে দাও ওকে, ও বাচ্চা মানুষ, ও তোমার কি ক্ষতি করেছে, তুমি যেখানে গেছো সেখানে যাও, তোমার মতো অনেকে আছে। তখন আমি নাকি সম্পূর্ণ আমার বড় মার গলায় বলছি কেউ নেই, খুব অন্ধকার ওখানে, আমি একা থাকতে পারছি না, আমি পুপাকে নিয়ে যাব, আমি ওখানে একা থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পুপাকে নিয়ে যাব। আমি বলছি এটা, আমার ভয়েস থেকে আমার বড় মা বলছে, মানে একটা পজিশন হয়ে গেছে already হ্যাঁ শেষ। আমার ভয়েস থেকে বড় মা বলছে। এবার তখন উনি বলছেন যে মেয়েটা এখন বাচ্চা, তুমি যখন জীবিত ছিলে তখন তুমিও তোকে ভালোবাসতে, তো তুমি কি ওর ক্ষতি করতে চাইবে বলো? তখন ও বলছে ক্ষতি তো করতে চাইছি না, আমি তোকে ভালোবাসি বলেই আমার সাথে নিয়ে যেতে চাইছি। কি এটা ওনার কাছে কোনো ক্ষতি করার ম্যাটার নয়, উনি না। ভাবছেন যে আমি যাকে ভালোবাসি উনি তাকে আমি একা নিয়ে যাচ্ছি, রয়েছেন ওখানে। কিন্তু এটা তো মানে এটা তো সম্ভব নয় না, ওনার জগৎটা আলাদা, আমাদের জগৎটা আলাদা। এক্স্যাক্টলি। আমি যদি এরকমভাবে কাউকে ওই জগতে পাঠাই তাহলে এই জগতে শুধুমাত্র দেহটা তো খোলস হয়ে পড়ে থাকবে, যেটাকে আমরা মানে মৃত্যু বলে জানি। তো এটা তো সম্ভব নয়। যখন উনি মানে যখন যেতে চাইছে না, ওনাকে বলছে তুমি কেন যেতে চাইছো না, তখন বলছে আমি অনেকবার ওকে নিতে চেয়েছি, আমি মায়ের দিকে হাত দিকে বলছি ওই যে ও দেখতে পাচ্ছ, ও আমাকে নিতে দেয়নি, মানে আমি বলছি আমার মায়ের দিকে হাত দেখিয়ে যে ও দেখো ও আমাকে নিতে দেয়নি, আমি অনেকবার ওকে নিয়ে যেতে চেয়েছি, ওই জন্য তোর হাতটা পুড়িয়ে দিয়েছি বলছে। তখন আমার মায়ের হাতটা পোড়া, হ্যাঁ কারণ জাস্ট কিছুদিন হ্যাঁ আগের ঘর। মানে বলছে তখন ওই জন্য তোর হাতটা পুড়িয়ে দিয়েছি, ওই হাতে করে মেয়েকে তুলে নিয়ে গেছিল না ব্রিজ দিয়ে, বলছে এরকম ভেতর থেকে, বলছে আমাকে পুপাকে নিয়ে যেতে দাও, আমি যাব না পুপাকে ছাড়া, এরকম বলছে। এবার তখন তারপরে উনি মানে ব্রাহ্মণ যে ছিলেন উনি বলছেন ক্রিয়াকর্ম যা কিছু ওনার করার করে উনি বলছেন যাও তুমি এবার চলে যাও, ওকে ওর মায়ের কাছে ফেরত দাও, ফেরত দিয়ে তুমি চলে যাও। তখন লাস্টের দিকে যখন মানে আর উনি পারবেন না থাকতে, তখন উনি বলে গেলেন আমি সনতের ঘরে মেয়ে হয়ে আসব। তখন লাস্টে উনি বললেন আমি সনতের ঘরে মেয়ে হয়ে আসব। তখন এবার আমার বাবা বলছে কেন মেয়ে কেন, তুমি ছেলে হয়ে এসো, পুপুর একটা ভাই হবে। বলছে না আমি সনতের ঘরে মেয়ে হয়েই আসবো, আর তুই আমাকে না নিলে তখন কিন্তু দেখবি, মানে আমার বাবাকে বলছে। তারপর থেকে মানে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমাকে যা কিছু করার পরে মানে আমার যখন জ্ঞান ফিরেছে তখন সন্ধ্যের দিকে, তখন সব কাজকর্ম করা হয়ে গেছে। তার পরে মানে যখন সমস্ত কিছু জলে ফলে দেওয়া হয়ে গেছে, তারপরে ব্রাহ্মণ এসে বললেন যে উনি আপনাদের সবার মধ্যে ওকে খুব ভালোবাসতেন,
ওই যে অত পোড়া উগ্র গন্ধ, অত যে আপনাদের চারপাশে আগলে রাখা, আপনার কাছে এঁচোড়ের তরকারি খেতে চাওয়া, হয়তো চেয়েছিল আপনার কাছে। তখন আমার মা বলছে হ্যাঁ, উনি যেদিন পুড়ে যাবেন তার 3 দিন আমাকে আগে বলেছে মাকে যে দেখ না বউ, কাঁঠাল গাছে একটাও এঁচোড় ধরছে না, আমাকে এঁচোড় ধরলে একটা এঁচোড়ের তরকারি করে খাওয়াস তো, তোকে আমি কেটে দেবো এঁচোড়। তখন আমার মায়ের মনে পড়ছে যে বলেছিল, হ্যাঁ, যে আমি এঁচোড়টা কেটে দেবো, তুই আমাকে। হ্যাঁ, ওটা ওর ইচ্ছে ছিল। এবার এরকম অনেক কিছু ইচ্ছে ছিল, আমি এঁচোড়ের তরকারি খাবো। তারপর উনি না পান খেতেন, ওই খিলি ভরে পান যেটা বলো, ওরকম ওনার না একটা এরকম ডিবে মতো ছিল, ওই পানের ডিবেতে উনি পান সেজে সেজে রাখতেন। ওই পানে আমি নাকি ওই পজেস হওয়ার পরে পান খাচ্ছিলাম। আমি জীবনে কোনোদিনও পান খাইনি, আমি এখনো অবধি কোনোদিনও পান খাই না। হ্যাঁ, এটা হয় পজিশনের পর, তো মানে যে পজেস করে তার মতনই আমরা আচরণ করি। আমি নাকি মানে ওই পান খেয়ে মানে এই দেখবে অনেকে বলে মুখ লাল হয়ে গেছে, আমি ওই এরকম বড় বড় পান আমি খাচ্ছিলাম। ওই যতক্ষণ টাইমের মধ্যে আমি 2টো পান খেয়ে নিয়েছি নাকি, কিন্তু আমি আজ অবধি কোনোদিনও কেউ আমাকে ফ্রিতে পান খাওয়ালে আমি পান খাই না। এই সময়গুলোর কোনো এক্সপ্লেনেশন না, কিন্তু ওই যে টাইমটা, ওই যে আমি খেলতে খেলতে বাইরে গেলাম, বাইরে গিয়ে যে আমি হোঁচটকে পড়ে গেলাম, তারপর থেকে ওই যে 1-1.5 ঘন্টার টাইমিং, ওটা এখনো আমার লাইফে মিসিং। আমি আজ অবধি মনে করতে পারি না, না আমি আজ অবধি মনে করতে পারি না যে ওই টাইমিংটাতে কি হয়েছে, কি ঘটেছে। বড় অদ্ভুত ব্যাপার। মানে এটা হচ্ছে মারা যাওয়ার পর একজন নিতে আসে, এটা ঠিক। আমরা গতকালই একটা পডকাস্টে কথা বলছিলাম, যারা যারা আমাদের এই চ্যানেলে আমার সাথে রানাদার পডকাস্টটি দেখেছেন তারা জানেন যে আমরা কথা বলছিলাম সেখানে যে মৃত্যু টেনে নিয়ে যায়। অনেক সময় এমন হয়, মৃত্যু বড় অদ্ভুত। মানে অনেক সময় দেখবে যে বাইকে করে এক বন্ধু এসছে আরেক বন্ধুকে ডাকতে, তো সেই বন্ধু হয়তো কোনো একটা কাজ করছিল বাড়িতে, সে হঠাৎ তার কি বললো, না একটু ঘুরে আসি, হ্যাঁ চল, গেল, দুজনে বেরোলো, অ্যাক্সিডেন্ট হয়ে দুজনই মারা গেল। কিন্তু হয়তো মৃত্যুটা যে সেকেন্ড জন ছিল তার হয়তো ছিল না, হয়তো তার ছিল না, টানে টানে ওর, হ্যাঁ, যে মারা গেল সেই মৃত্যুটা না ওর মৃত্যুটাকে টেনে নিয়ে গেল যে চল। আবার এমনও হয় যে অনেকে আছে দেখবে বেঁচে যায়, যে না আমি যাব না, আর তারপর দেখবে বলে যে ভাগ্যিস যায়নি, কত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন মারাই গেল। ইনফ্যাক্ট এরকম তো কত ঘটনা আমরা দেখেছি। মানে এ তো কিছুদিন আগে আমাদের বাইপাসে একজন হয়তো গলা কেটে বেরিয়ে গেল পুজোর সময়, সেই সময় বাচ্চাটাকে নিয়ে যায়নি, তো না বাচ্চাটা বেঁচে গেছিল। তার আগে এই আগের বছরের কথা বলছি, একটা ছেলে ওই ধর্মতলার ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, স্পট ডেট। আমি জানি না শুনেছো কিনা, ও আর আমরা সব একই কোচিনে পড়তাম। তাহলে সেই দিন ওর সাথে আমাদের পুরো গ্রুপের যাওয়ার কথা ছিল, ভাগ্যিস যায়নি গাড়ি করে। এবার আমি যাইনি, কারণ কি আমার বোনের শরীর খারাপ ছিল। আমাকে মা বলছে তুই চলে যাবি, মিষ্টুটার শরীর খারাপ, ওর যদি মানে মেডিসিনের দরকার হয় আমি ঘরে ওকে সামলাবো না, আমি বাড়ি গিয়ে করব, তুই থেকে যা। আর আমার সেটার জন্য ঘরে খুব মন খারাপ, সবাই চলে গেল ঘুরতে, আমি যেতে পারলাম না। কিন্তু ভাগ্যিস যাওয়া হয়। মৃত্যু না এরকম ভাবে টানে অনেক সময় দেখবে। এই রিসেন্ট আমি একটা ঘটনা বলি। আমার এক পাড়ার বন্ধু আছে, বন্ধু প্লাস দাদা আর কি, বয়সেও বেশ বড়। ওর মা খুব অসুস্থ ছিল, এবার ওর বাবা কিন্তু সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করে সেদিন দেখছি আমি, ও মানে যা হয় আর কি, মানে ন্যাড়া মাথা, সাদা ড্রেস পরে রয়েছে। আমি বললাম কি গো, কি হয়েছে? বলছে যে এরকম বাবা চলে গেছেন। তো আমি বললাম যে বাবা তো সুস্থ ছিলেন, মায়ের তো শরীর খারাপ ছিল। বলছে এইটাই সবাই খুব অবাক হচ্ছে যে বাবা চলে গেছে, আগে মায়ের ক্যান্সার ছিল কিন্তু মা যায়নি। আমি বললাম যে কি ব্যাপার? তো বলছে দেখ বাবা কখনো ভোগায়নি, 1-2 বার হাসপাতালে গেছি বাবাকে নিয়ে, এই 3 নম্বর বারের বেলা গেলাম, বলে যতবারই গেছি একদিনে দিনের দিন গেছি, পরের দিনই ফিরিয়ে নিয়ে চলে এসেছি, খুব বেসিক কিছু প্রবলেম। বলে এইবার এরকম সকালে ভর্তি করলাম, বিকেলে মারা গেলেন। তো আমি তো মানে আমার যতটা সহানুভূতি সমস্ত কিছু জানি, আমি চলে এলাম। কিছু দিন বাদে মানে শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, ততদিনে আমার ওটা আন্দাজ আছে যে হচ্ছে, কারণ ওর সাথে আমার যেদিন দেখা হয়েছিল সেদিনই ও বলেছিল ওর বাবার শ্রাদ্ধ সেদিন। আচ্ছা, ঠিক আছে, সাদা পাঞ্জাবি পায়জামা পরেছিল। তখনই জিজ্ঞাসা করেছিলাম যে কার শ্রাদ্ধ? শ্রাদ্ধ হয়ে গেছে। এই আমি 2-3 দিন আগের কথা বলছি, আমি হাঁটছিলাম, আপনারা যখন দেখছেন তখন এটা অনেক পুরনো হয়ে গেছে, কারণ এই পডকাস্টটা আগে শ্যুট হয়ে গেছে।
আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছি ওই দাদাটা আবার আসছে, ও সেই সেম সাদা পাঞ্জাবি পায়জামা আর একটা হচ্ছে ওই আসন নিয়ে। আমি বললাম কি গো, কাজ তো হয়ে গেছে এখনো? বলছে মা। তো দুজনে ওই 12 থেকে 13 দিনের মাথায় দুইজন চলে গেছে। এবং এরকম প্রচুর ঘটনা আমার জানা, যেখানে না মানে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে এমন হয়েছে, একজন মারা গেলে আরেকজনকে টেনে নিয়ে চলে যায়। বড় অদ্ভুত, এক ফ্যামিলিতে একজন মারা গেলে আরেকজন খুব তাড়াতাড়ি চলে খুব যায়, তাড়াতাড়ি 1 বছরের মধ্যে বা কিছু সময়ের মধ্যে এরকম। যাই হোক, মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক স্টোরি। দারুণ লাগলো অনন্যার সাথে পডকাস্ট করে, ঘটনা শুনেও দারুণ আনন্দ লাগলো, মানে ভয় লাগলো, আনন্দ লাগলো, কি বলবো, আনন্দ লাগছে এই কারণে যে হচ্ছে ও আবার এসে ঘটনা বলেছে, এটা ভেবে আনন্দ লাগছে। এবং ঘটনাটা মানে এই ঘটনাটা খুবই কমন ঘটনা, এবং কমন ঘটনা আমি কেন বলছি তার কারণ হচ্ছে যে কমন যে ঘটনাগুলো আছে না, সেই ঘটনাগুলো সত্য। যে এই ঘটনাটা যারা ফেস করছে বহু মানুষের জীবনে হয়তো হয়েছে, হ্যাঁ, যারা এই মুহূর্তে তোমাকে শুনছে তাদের অনেকের জীবনে হয়তো হয়েছে, এবং তারা হয়তো রিলেট করতে পারবেন, তারা হয়তো কমেন্ট করে জানাবেন যে আমার সাথে এমন আমি হয়েছিল, ফেস করেছি এই জিনিসটা। হ্যাঁ, বা আমার কোনো বন্ধুর সাথে বা আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে এমন হয়েছিল যে মারা যাওয়ার পর ওই 13টা দিন, ওই 13টা দিন যে আত্মা সে কি ভাবে ডিস্টার্ব করেছে, বা সে কি ভাবে ফিরে আসতে চেয়েছে বারবার, বা কি ভাবে নিয়ে যেতে চেয়েছে বারবার। তো যাই হোক, থ্যাঙ্কস ফর কামিং অনন্যা। এবং আপনারাও যদি স্টুডিওতে আসতে চান এবং এসে ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে, এবং আপনি ভয়েস করে পাঠান আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আমাদের টিম থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং আপনাকে কল করে আমাদের স্টুডিওতে ডেকে নেওয়া হবে, এবং আপনি এসে আপনার ঘটনা বলবেন গোটা পৃথিবীর সকল বাঙালির কাছে আমাদের প্রেতকথা লাইভ পডকাস্টের মাধ্যমে। অবশ্যই আসুন, এসে ঘটনা বলুন। এবং এখানে যারাই ঘটনা বলতে আসেন তারা কেউ প্রফেশনাল স্টোরি টেলার নন। সো এখানে কিন্তু আমরা খুব সাধারণ মানুষের ভাষায় ঘটনা শুনি, সাধারণ মানুষদের কাছ থেকেই, কারণ আমরা খুব সাধারণ জায়গা থেকেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবং আশা করছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এভরি টাইম আমরা পাবো। অনন্যাকে কমেন্ট করে জানাবেন ওর ঘটনা কেমন লাগলো, এবং অনন্যার আগের যে ঘটনাটি ছিল সেই ঘটনাটিও অবশ্যই শুনবেন। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং আমাদের কার্ড সেকশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অনন্যার আগের ঘটনাটিও শুনতে পারেন, এবং অবশ্যই জানাবেন যে আপনারা আবার অনন্যার কাছে কীরকম ঘটনা শুনতে চান। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে তন্ময়, এবং আজ আমার গেস্ট অনন্যা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো বন্ধুরা, আরিয়ানের ইউনিক সফটওয়্যারটাকে ব্যবহার করতে ভুলো না, এবং আমি তোমাদেরকে দেখিয়েছি যে কী করে আমি 48,000 আর্ন করেছি আরিয়ানের এই সফটওয়্যার ইউজ করে, এবং আমার কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে তুমি এই সফটওয়্যারটা পেতে পারো, এবং আরিয়ানকে লেখো যে তুমি আমার চ্যানেল গৌরব তরফদার ব্লগস থেকে এসেছো।